আনসার সদস্যের নামে, তাদের দাবি দাওয়া পূরণের নামে দেশে একটা অস্থিতিশীল এবং অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা হবে, এটা আমরা বুঝতে পারছিলাম। স্পেসিফিকলি যদি বলি, সরকার গঠন মানে ডক্টর ইউনূসের সরকার গঠন করার ৩-৪ দিনের মধ্যেই তারা ধাপে ধাপে রাস্তায় নেমে নানা ঝামেলা শুরু করেছিলেন। সেই ঝামেলা যে একটা পর্যায়ে এখানে আসবে আমরা বুঝতে পারছিলাম, এবং গতকাল সারাদিন এবং বিশেষ করে রাত পর্যন্ত যা গড়ালো তাতে এটা খুব স্পষ্ট একটা বাজে ধরনের সংকট তৈরির চেষ্টা ছিল। সফল হয়নি সেটা শেষ পর্যন্ত। কিন্তু যেভাবে যেভাবে এটা হলো, যেভাবে আমরা ম্যানেজ করলাম, এভাবে ম্যানেজ করায় আমি কিছু আশঙ্কা দেখি, সেগুলো নিয়ে কথা বলতে চাই। কিন্তু এটা যে একটা চক্রান্ত, এটা নিয়ে আমাদের কারো নিশ্চয় কোনো রকম ন্যূনতম কোনো কনফিউশন থাকার কারণ নেই। আমরা জানি, এটা পরে পত্রপত্রিকায়ও এসছে, খুব আলোচিত একটা বিষয়। 1991 সালে শেখ হাসিনা যখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির কাছে পরাজিত হন নির্বাচনে, এরশাদ পতনের পর, শোনা যায় আওয়ামী লীগ নাকি তাদের মন্ত্রিসভাটাও রীতিমতো গঠন করে বসেছিল, কিন্তু তারা হেরে গিয়েছিল। এতই তারা শকড হয়, শেখ হাসিনা প্রকাশ্যে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, এই সরকারকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না। শেখ হাসিনা আসলে ক্ষমতায় না থাকলে কাউকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবেন না। দিস ইজ হার অ্যাটিটিউড। আর 91 শেখ হাসিনার সাথে 2024 শেখ হাসিনার আকাশ পাতাল পার্থক্য আছে। সে সময়ও তিনি ন্যূনতম ছিটে ফোটা যতটুকু মানুষ ছিলেন, যতটুকু গণতান্ত্রিক মন মানসিকতা ছিল, তার কিছুই আর অবশিষ্ট নেই। আপাদমস্তক হিউব্রিস সিনড্রোমে আক্রান্ত একজন ভয়ঙ্কর মাফিয়া শাসক। ফলে তাকে যখন ক্ষমতার থেকে ছেড়ে পালাতে হয় ভারতে, বিরাট সক্ষমতা দেখানো, বিরাট পাওয়ারফুল নেতা অ্যাটিটিউড দেখানো শেখ হাসিনাকে যখন পালাতে হয়, তার ইগো হার্ট হয়। সুতরাং তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন যেভাবেই হোক এই সরকারকে ডিস্টেবিলাইজ করা যায়। আর যেটা হয় সেটা হচ্ছে, শেখ হাসিনা চাইবেন তার সাথে তার প্রভু ভারত তো আছেই, এবং উনি এখনও সেই দেশের মাটিতে বসে আছেন। সুতরাং একটার পর একটা চেষ্টা হবে কিভাবে কতটা সংকটে এই সরকারকে ফেলা যায়। সেই চেষ্টাটাই ক্লিয়ারলি হয়েছে, এতে কোনো রকম কোনো সন্দেহের কিছু নাই। এই যে একটার পর একটা গ্রুপ, এটা শুধু না, আরো বিভিন্ন রকম গ্রুপ মাঠে নামছে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার সাথে সাথে। আমাদের বুঝতে বাকি থাকে না এদের উদ্দেশ্য কি। একটা সরকার ক্ষমতায় এসছে, যে সরকার ইভেন স্বাধীন হবার পরও আমাদের দেশের থানাগুলো থেকে পুলিশ পালিয়ে যায় নাই। এরশাদের সময় তো নাই, একটা পুলিশ ছিল না এই দেশে দিনের পর দিন। এখনো পুলিশ দায়িত্বে আসার পরও সেই অর্থে তার পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ শুরু করতে তারা পারেনি নানা রকম কারণে। সেরকম একটা সরকারের 2 সপ্তাহ যেতে না যেতেই এই পরিস্থিতি তৈরি করা। আর এই দাবি দাবার নামে এগুলো তো শুরু হয়েছে দায়িত্ব নেওয়া 2-3 দিনের মধ্যে থেকেই। ফাজলামো আমরা বুঝি, এবং একটা সীমা থাকা দরকার আছে। নানান রকমভাবে এগুলো চলছে। যে সরকারটা মাত্র এসছে, তাদের কাছে দাবি দেওয়া জানানো এবং কেন জানানোর চেষ্টা, যে সরকারের পায়ের নিচে এখনো খুব শক্ত মাটি নেই। শক্ত মাটি এই অর্থে যে প্রশাসন, জনসমর্থনের শক্ত মাটি আছে। এটা একটা মারাত্মক রকম ক্ষয়ক্ষতি হওয়ার, মারাত্মক রকম রক্তপাতের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানে গঠিত সরকার। এই রাষ্ট্রের সবাই এর সাথে আছে, আওয়ামী লীগের হয়ে হালুয়া রুটি খাওয়া লোক এবং তাকে ক্ষমতায় থাকতে সাহায্য করা সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন ছাড়া সবাই আছে। কিন্তু ওই যে মাটি নাই বলতে, যে একটা রাষ্ট্রযন্ত্র আছে, তার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখনো পুরোপুরি হয়ে ওঠেনি। ফলে তাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা সবাই করছেন। ডক্টর ইউনূস গতকালই তার প্রথম ভাষণ দিয়েছেন, সেটা নিয়ে আমি আলাদাভাবে বিস্তারিত অ্যানালাইজ করবো। ইনফ্যাক্ট আনসারের ঘটনাটা না হলে হয়তো এখনই সেই ভিডিওটা দিতাম, কিন্তু আমি আবার পরে দিচ্ছি সেটা। কিন্তু ওখানে উনি একটা খুব সুন্দর কথা বলেছেন এই দাবি দাওয়া চাওয়া নিয়ে। বলছেন, একটা সরকার যখন আসে, দীর্ঘদিন এই দেশে যখন মানুষের ম্যান্ডেটহীন সরকার ছিল, যারা জনগণের কথা শোনেনি, সেই সময় মানুষের মধ্যে নানা রকম অপ্রাপ্তির বোধ, বঞ্চনা হতে পারে, এটা সম্ভাবনা আছে, এবং সেটা জানানোও যাবে নতুন সরকারকে। কিন্তু উনি বলছেন সেটা এখনই এভাবে রাস্তা বন্ধ করে না। তিনি বলছেন যে এগুলো তারা লিখিতভাবে দিক, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হোক, তারপর হবে। কিন্তু না, সেটা কেউ শুনবেন না। এরকম ম্যাসিভ কাণ্ড ঘটাতে যাচ্ছেন। আজ যা হলো, সেখানে
আমরা মিস্টার সার্জিসের বক্তব্য শুনলাম। ওই ঘটনার পর সার্জিস কথা বলেছেন, উনি খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আমরা নিউজও পেয়েছি সেটা হচ্ছে আনসাররা যখন আজকে সচিবালয় ঘেরাও করছেন, দীর্ঘ একটা সময় তারা সচিবালয় পুরো ঘেরাও করে রেখে দিয়েছেন, সচিবালয় থেকে কাউকে বের হতে দেননি। ওর মধ্যে উপদেষ্টারা তো ছিলেনই, এই আন্দোলনের সমন্বয়করা ছিলেন এবং একজন সমন্বয়ক জনাব হাসনাতকে আমরা আহত হতেও দেখেছি। আর অন্য কোনো কর্মকর্তা কর্মচারী কেউ বেরোতে পারে না। এই পরিস্থিতি যখন হয় তখন আনসারদেরই একটা প্রতিনিধি দল যায়, তারা আলোচনা করে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে, তাদের দিক থেকে দাবি দেওয়া প্রাইমারিলি যেসব যৌক্তিক দাবি আছে সেগুলোর সরকারের পক্ষ থেকে মেনে নেওয়ার কথা যখন হয়, সবই ঠিকঠাক আছে, এরপরও কিন্তু তারা জায়গা ছাড়েনি এবং একটা পর্যায়ে পরিস্থিতি পাল্টে যায় এবং সেই ম্যানেজমেন্টটা নিয়ে আমার প্রশ্ন আছে। কিন্তু এদেরকে নিয়ে এরা কারা এবং এরা কি করছে এটা নিয়ে খুব চমৎকার একটা স্টেটাস দিয়েছেন জুলকারনাইন সায়ের ভাই। আমরা তাকে চিনি, মানে বাংলাদেশের এই মাফিয়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা খুব চমৎকার কঠোর লড়াই করেছেন, খুব সামনে থাকা মানুষদের একজন। তার অনেকগুলো অনুসন্ধানী রিপোর্ট যিনি পার্ট ছিলেন আমরা খুব ভালো মতো জানি। সায়ের ভাই লিখছেন, আনসার বাহিনীর নাম ব্যবহার করে যারা তথাকথিত আন্দোলন শুরু করেছিল এরা মূলত অঙ্গীভূত আনসার সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে বিগত 15 বছরে প্রায় 42,000 অঙ্গীভূত আনসার নিয়োগ পেয়েছেন, যার বেশিরভাগ সদস্যই গোপালগঞ্জ ও এর আশেপাশের জেলার বাসিন্দা এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। আমরা এটা ধারণা করছিলাম, উনি খুব চমৎকারভাবে এটা জানাচ্ছেন। ব্যাটালিয়ন আনসার সদস্যরা যারা রাষ্ট্রের অন্যান্য নিরাপত্তা সংস্থার সাথে দায়িত্ব পালন করছেন তাদের সাথে এই অঙ্গীভূত আনসারদের এক করে দেখার কোনো সুযোগ নেই, তারা কোনো আন্দোলনের সাথে যুক্ত হয়। কারণ ব্যাটালিয়ন আনসার যারা মূলত আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে তারা এর সাথে নেই, এগুলো অঙ্গীভূত আনসার এবং যারা মূলত গোপালগঞ্জ এলাকার লোক। বিশ্বস্ত গোয়েন্দা সূত্র মারফত জানা গেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক ডিজি মেজর জেনারেল একেএম আমিনুল হকের পরোক্ষ উস্কানিতে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অঙ্গীভূত আনসার সদস্যদের লেলিয়ে দেওয়া হয়েছে। এই ডিজি, আমি যদি ভুল না করে থাকি, আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগের নেতা এনামুল হক শামীম, যিনি গত ডামি সরকারের মন্ত্রীও ছিলেন, তার ছোট ভাই। বাংলাদেশ সেনাবাহিনীতে আমিনুল হকের মতো কমপক্ষে আরও 5 জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা রয়েছেন যারা প্রতিনিয়ত বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উৎখাতের ষড়যন্ত্রে সক্রিয় রয়েছেন এবং এখনও হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের পরামর্শে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করে চলছেন। আনসার সদস্য আন্দোলন ব্যর্থ হওয়ার পর এরা পল্লী বিদ্যুৎ সংস্থার কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি শুরু করে সরকারকে অস্থিতিশীল করার প্রয়াস চালাতে পারে বলেও সূত্রটি দাবি করেছে। ভেরি ইন্টারেস্টিং, একটার পর একটা আসতেই থাকবে, আসতেই থাকছে এবং খুব চমৎকারভাবে উনি কারণটা বলেছেন। আমরা বুঝতে পারি ব্যাপারগুলো আসলে এই রকম কিছুই ঘটছে। এখন এখানে ম্যানেজমেন্ট নিয়ে একটু বলি। আনসাররা, আমি ভুল না করলে ডক্টর ইউনূস তার দায়িত্ব গ্রহণের 3-4 দিনের মাথাতেই প্রথম তারা শুরু করে দিয়েছেন রাস্তায় দাঁড়ানোর। হাইকোর্টের ওখানে দাঁড়িয়েছেন, প্রথম সংখ্যা এত বেশি ছিল না, ধাপে ধাপে তাদের সংখ্যা বেড়েছে। সুতরাং এই তথ্য আমাদের কাছে পাওয়া দরকার ছিল, আমাদের বোঝা দরকার ছিল যেটা ধাপে ধাপে আরও খারাপের দিকে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, আমরা কি প্রস্তুত ছিলাম? একেবারেই কি প্রস্তুত ছিলাম? আরও যদি পাল্টা প্রশ্ন করে, আরও কিছুটা স্পর্শকাতর প্রশ্ন, দেশে অনেকগুলো সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থা আছে, তারা কি যথেষ্ট তথ্য দিয়েছে যে আজ এই ঘটনা ঘটতে পারে? আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের চিফদেরকে হয়তো সরাতে পারবো, কিন্তু উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগের লোকজন রয়ে গেছে। চ্যালেঞ্জ ইজ ভেরি হাই, কিন্তু কাজটা অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। কেন বলছি? আজকে যখন সবাইকে অবরুদ্ধ করে ফেলা হলো তখন জনাব হাসনাত একটা স্টেটাস দিয়েছেন, সবাইকে, ছাত্রদেরকে টিএসসিতে আসতে বলেছেন, সেখান থেকে পরে তারা অনেকেই সেটাকে, সেই মন্তব্যটাকে ছড়িয়ে দিয়েছেন, সেই স্টেটাসকে নিজেরাও বলেছেন। সবাই মিলে একত্র হয়ে পরে তারা গেছেন এবং তারা ওখানে চাপ দিয়ে তাদের হাতে, ছাত্রদের হাতে লাঠি সোটা সহ ভিডিও আছে, তারা গেছেন, গিয়ে চাপ দিয়ে তুলে দিয়েছেন। আমি এই দৃশ্যটাকে আমি ব্যক্তিগতভাবে পজিটিভলি দেখি না। একটা রাষ্ট্রীয় বাহিনী তার যাবতীয় কাজ করবে, এটা হলো সবচেয়ে জরুরি কথা। কোনো দিনও কোনো ছাত্র এই কাজ করতে পারে না। ফলে এই যে ইমেজ আমাদের সামনে আসলো, এই ইমেজটা ছড়িয়ে পড়বে কিন্তু গ্লোবালি। দ্যাট মিনস বাংলাদেশ কিন্তু স্টিল একটা অ্যানার্কির মধ্যে আছে। এই আলাপটা চারদিকে চলবে, অ্যানার্কির মধ্যে একটা দেশ আছে, এই আলাপটা কিন্তু ভালো না, একেবারেই ভালো না।
এই যে এই ঘটনা ঘটতে পারে, পুলিশ কি করেছে এর মধ্যে? এত ঘন্টা তারা এখানে বসেছিল, পুলিশ কি করেছে? এবং এখন মিলিটারি কিন্তু ডিপ্লয়েড আছে, মিলিটারিকে কিন্তু অনেক আগে পাঠানো যেত, অথচ আমরা দেখলাম ছাত্রদের সাথে সংঘর্ষ হওয়ার পর যাতে দুই পক্ষেই আহত হয়েছে, এবং ভয়ঙ্কর কথা, অন্তত ৮-১০ রাউন্ড গুলি করা হয়েছে আনসারদের পক্ষ থেকে ছাত্রদের দিকে। তারা কি সশস্ত্র অবস্থায় সেখানে বসেছিল কেউ কেউ? এই তথ্যও কি ছিল? খুবই ভয়ঙ্কর সব কথা। সো মিলিটারি অন্তত গিয়ে যদি জিনিসটা ট্যাকেল করতো, আমি ব্যক্তিগতভাবে মনে করি মিলিটারি কোনো চাপ প্রয়োগেরই প্রয়োজন ছিল না। তারা সেখানে যেত, তারা গিয়ে তাদের যদি বড় সংখ্যায় যেত, তাদেরকে দেখে তারা আলোচনার মাধ্যমে তাদেরকে সরিয়ে ফেলতে পারত। তাতে যেটা হতো যে গভর্নমেন্ট অর দ্য স্টেট তার কাজ করছে, যে কাজটা স্টেটের বা গভর্নমেন্টের, সেই কাজটা করছে। ছাত্রদের এই কাজটা করার কোনো কারণ নেই। পুলিশকে দিয়ে হলে পুলিশ এভাবে ম্যানেজ করবে। এবং এই জায়গার আশপাশে দেখলাম সর্বশেষ যে এখানে আমাদের প্রধান উপদেষ্টার বাসভবন এবং সচিবালয়ের আশপাশে যে কোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ইটস এ গুড মুভ ফর দ্য টাইম বিং, এটা করতে হবে, কোনো রকম কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা এইটা এভাবে ম্যানেজ কেন করতে পারলাম না? আবার এটাও সত্য, যদি আমরা কোনো কারণে পুলিশ এবং মিলিটারি দিয়ে কাজটা এই মুহূর্তে অন্তত সলভ করতে না পারি, তাহলে আমাদের এই অভ্যুত্থানকে পাল্টে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে ছাত্রদের আবার নামতে হবে, বল প্রয়োগ করার জন্য হলেও, পাল্টা বল প্রয়োগের জন্য হলেও নামতে হবে। এটাও যৌক্তিক, কারণ এই অভ্যুত্থান একটা পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে এর সুফল শেষ হয়ে যাবে, এর সুফল অন্য কেউ নিয়ে নেবে, জনগণের হাতছাড়া হয়ে যাবে, সেটাও আবার আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। বটম লাইন হচ্ছে ষড়যন্ত্র কিন্তু একটার পর একটা হচ্ছে, হবে, এবং সেই ষড়যন্ত্র রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় এবং সরকার, রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে ম্যানেজ করতে হবে, সেটাকে ডিল করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ছাত্ররা কখনোই যেন আর এই ধরনের দায়িত্ব পালন করতে মাঠে নামতে না হয়, সেটা এনশিওর করতে হবে। এটা কোনোভাবেই কোনো পজিটিভ দৃশ্য আমাদের সামনে হবে না। এবং আমি আবারও বলছি, বাংলাদেশের উপরে চোখ এখন অনেকের, সুতরাং গ্লোবালিও এটার একটা মিসইন্টারপ্রিটেশনের সুযোগ আছে এবং প্রচুর শত্রু বসে আছে। বিশেষ করে শুধু ব্যক্তি না, একটা স্টেট, পাওয়ারফুল একটা স্টেট ভারত বসে আছে বাংলাদেশের এই জিনিসগুলো, শুধু তার মিডিয়ায় বলছি না, তার ডিপ্লোম্যাসি আছে, সে তার ডিপ্লোম্যাটিক চ্যানেলে যখন তার ন্যারেটিভকে এস্টাবলিশ করতে চাইবে অন্যান্য পাওয়ারফুল দেশের সাথে, তখন কিন্তু এই জিনিসগুলো তাকে সাহায্য করবে। আমরা যেন খুব সতর্ক থাকি।